আমাদের আদম ব্যাপারী, জনাব আদম ব্যাপারী, বুড়া খাদাস, ডক্টর ইউনূস সাহেব, 29 সাল পর্যন্ত তারা এইটাকে আমরা দেখতে পারবো না। 14 তলা গ্রামীণ ব্যাংকের টাওয়ারটা কি দেখতে পাবো না মনে করেন? পাবলিক এটা তো রেল দিয়ে ঘুরাইতে পারবে না, এটা তো বুলডোজার দিয়ে পারবে না, এত বড় 14 তলা কিভাবে ভাঙবে? দেশে জরুরি অবস্থা আসবে, এটা আপনি লিখে রাখেন। দেশে জরুরি অবস্থা আসবে এবং জরুরি অবস্থার সময় এটা শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যে কি জিনিস, আওয়ামী লীগ যে কি জিনিস, দলীয় কাঠামোর জায়গায় যে আসে যেভাবে মার্চ করছে, সো এইটা হচ্ছে আওয়ামী লীগ। পরবর্তীতে আপনি তো ঝটিকা মিছিল দেখতেছেন, ঝটিকা মায়ের যখন দেবে এইটা যে কি কেমন হবে আমি ভাবছিলাম যে ইউনূস আর যাই হোক মনে হয় খুব একটা খারাপ হবে না, কারণ তার আন্তর্জাতিক কিছু পরিচিতি, তার শিক্ষা, সে একজন শিক্ষক এন্ড অফ দ্য ডে। এইরকম হারে আরামজাদা তো আমি এটা ভাই বিশ্বাস করতে পারিনি। আর শেখ হাসিনা যেমন তার শেখ হাসিনা যেমন তার চুবানোর কথা বলছে, স্বাভাবিকভাবে বুড়ো একটা মানুষ, আমাদের তো একটু মায়াই হয়েছে। হ্যাঁ দেখেন এই আসিফ নজরুল এত খারাপ, কিন্তু এটা তো বুড়া শয়তান হবে আপনারা তো বুঝতে পারেন নাই, কেউ বুঝতে পারেন না। এনসিপির পোলাপান গুলো এরা পৃথিবীর যে দেশে যাক, আমার মনে হয় না সবকটাই বাংলাদেশ থেকে বেঁচে ফিরতে পারবে, যে সংস্কৃতি তারা তৈরি করে যদি ফেরে। আমি অন ইয়ারে বলতেছি, এরা পৃথিবীর এমন কোন দেশ নাই, এমনকি সৌদি আরব ওদের জায়গা দেবে না, যদিও পাকিস্তানও যদি যায় আমাদের মারতে হবে না। বাঙালি পাকিস্তানি বাপরা তো আছে, ওরা দিন রাত লাত্তির উপরে রাখবে, মানে ওরা ফুটবল হবে পৃথিবীর যে দেশে থাকুক, এটা আমি নিশ্চিত ভাবে, ইনক্লুডিং পাকিস্তান। সরকার যে পতন হবে, পতনের দ্বার প্রান্তে তার কোন কোন লক্ষণ আপনি দেখতে পান না বলেন? আপনি পাইতেছেন সব বাদ দেয়, কোন লক্ষণটা আপনি দেখে মনে হয় যে না এরা টিকে যাবে বলেন তো? মিলিয়ন ডলার প্রশ্ন, এবং উত্তর আপনার কথাতেই আছে যে তারা হেন আকাম কুকাম করে নাই যা দেখে বোঝা যায় না যে সরকার পতনের দিকে। এবং আসলে আমার মনে হয় কি, আপনি ঠিকই বলছেন, এরা ভয়ে, ওই যে ভূতের ভয়ে অনেকে চিৎকার করে না, এরা আওয়ামী লীগকে ভয়, আওয়ামী লীগকে তারা এখন ভূত মনে করে, এই ভূত আসলো ভূত আসলো, এই ভয়ে তারা চিৎকার করছে। কারণ তারা যত অকাম করেছে, যত আকাম করেছে, যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপরে যেভাবে নিপীড়ন করেছে, এমনকি সেটা যদি তাদের পক্ষের মানুষ হয়, শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলার কারণে, পান্না ভাই বলেন, লতিফ সিদ্দিকী বলেন, আমরা দেখলাম সেদিন কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, কল্পনা করা যায়, কল্পনা করা যায় টাঙ্গাইলে সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, এই স্বাধীন দেশে। ঠিক ডক্টর হুমায়ুনের কথাই সত্যি হলো, স্বাধীন দেশে বলেন, স্বাধীন দেশে কই, স্বাধীনতা তো দখল হয়ে গেছে, স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, দেশের দেশে এই মুহূর্তে। তার মানে আপনি বলতে চাচ্ছেন 5 আগস্টের পরে দেশ পরাধীন? আসলেই তাই। তা না হলে মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার বেসরকারি, তারপর যার নাম শুনলে কাদের সিদ্দিকী, যাকে বলা হয় বাঘা সিদ্দিকী, যার নাম শুনলে নিয়াজি ভয় পাইত, যার নাম শুনলে পাকিস্তানিরা কাঁপতো, সেই ব্যক্তির বাড়িতে একটি হামলা। ঠিকই বলছেন, আসলে এই মুহূর্তে আপনি এটাও ঠিকই বলেছেন যে আসলে চক্ষু লজ্জা নেই। কারণ কাদের সিদ্দিকীর পরিবার থেকে রাজাকার আলবদর যা ছিল তাদের কিন্তু তিনিই রক্ষা করেছেন, যদিও তিনি রাজাকার পিটিয়েছিলেন, কিন্তু সবাইকে তো মেরে ফেলেননি। সম্ভবত ওই যে যেটা বললেন, যাদের চক্ষু লজ্জা নেই, যাদের রক্ষা করছিল তারাই বোধ হয়, তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষের যারা, মানে মুক্তিযোদ্ধার ভাইগনা, মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধার ভাতিজা, মুক্তিযোদ্ধার নাতি পুতি, রাজাকার আলবদর ভুলে গেল। আপনার কথাই ঠিক যে এই 54 বছরে তারা কিন্তু, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদেরকে তারা ভুলে নেই, তারা আমাদের ক্ষমা করবেন, আমরা তাদের ক্ষমা করলেও। কিন্তু আপনি আরেকটা কথা চমৎকার বলেছেন যে এবার কিন্তু ডিজিটালাইজড হয়ে আছে, প্রমাণ হাতে রয়েছে। 1600 কেন, প্রতিদিন 16,000 গ্রেপ্তার করলেও, 16,000 গ্রেপ্তার করলে আর কাজ হবে না। এখন আর এটা বললে হবে না 71 সালে দেইলা রাজাকার তো নাবালক ছিল, এটা আর বললে চলবে না, কারণ আমাদের কাছে ভিডিও আছে, তাই না? এইবার পোলাপান ধইরা শেখ ফরিদে দেখেন, একটু আমি অগ্রিম বলে রাখি, ধরে দেখবো যে বল আবার বল, তারপর সে আবার এটা রেকর্ডিং করবে, হায় আল্লাহ খালেদ আমি যদি একবার ক্ষমতা পাইতাম, এরকম তাকায়, মানে তারা তো বসাবে যে তুই বলছিলি না হায় আল্লাহ খালেদ, এই বলছিলি না যে হায় আল্লাহ আমি যদি ক্ষমতা, আবার বলতো, রেকর্ড করবে মানুষজন এগুলো। মানে রাজাকার, আমাদের মুক্তিযোদ্ধারা অনেক সময় রাজাকার যেগুলো ভয়ঙ্কর ছিল, এদের ব্যানার দিয়ে খোঁচায় খোঁচায় মারছে, গুলি খরচা করেন, এটা ট্রু। এবং এই যে মারছে, এটা তারা অনেকে বলছে যে আমরা এই এত জ্বালান জ্বালাইছে মানুষে, জোরে খোঁচাই খোঁচাই মারছে, আমরা এগুলোর ভিডিও দেখতে পারি নাই। কিন্তু এই হায়াল্লা খালেদ ওয়ালাদের দেখবেন যে মানুষ ধইরা পৃথিবীর যে প্রান্তে যায় না কেন, এটা আমি শিওর। আমি যখন দেখছি ওয়াশিংটনে বাংলাদেশ হাই কমিশনে ফ্লাইং কিক দেওয়া হয়েছে, ওই দিন আমার বোঝা শেষ যে পৃথিবীর কোনো দেশে তোমরা যে মানে হয় করতে থাকতে হবে, মানে একদম লুকে। মানে আপনি বলতে চাচ্ছেন এই স্বাধীনতা বিরোধীরা এবং তাদের আন্ডা বাচ্চারা শুধু বাংলাদেশে না, বিদেশে গিয়ে আর আগামীতে শান্তিতে থাকতে পারবে না, এটা আপনি বলতে চাচ্ছেন? না, না পারবে না।
ওরা এইখানে এই বিলিয়ন ডলার পাচার করে হয়তো বাড়ি একটা কিনবে, একটা প্রসাদ বানায় ওইখানের মধ্যে থাকবে, বাইরে বেরোতে পারবে না, কোনো পাবে যাইতে পারবে না, কোনো পাবলিক গ্যাদারিং এ যাইতে পারবে না। যাইতে পারবে না কেন? কারণ ওরা যে আকাম করছে, কখন যে কারা তারে ধরে জুতা বাটি পিটা করে এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই, এটার কোনো গ্যারান্টি নেই। তার জন্য কি আপনি নিজেও কোথায় কোথায় ঘুরতেছেন, আপনার উপরে এত ঝুঁকি, তারপর আপনার পৃথিবীর যেখানে যান ছবি দেন, এই ল্যান্টা সুলেমান এত বড় পীর, বাংলাদেশের লাখো কোটি ভক্ত, কিন্তু এ তো বাইরে আসে না, তার কি এই ভয় এখন কাজ করতেছে? ভাই আমি তো মার্ডার করি নাই, মানুষের টাকা পাচার করি নাই, মানুষের কাছ থেকে পয়সা খেয়ে এটা করি নাই, আমার তো ভয় নাই। আর আমারে ধরেন আমারে এখানে যদি কেউ গায়ে হাত তোলে ওইটা যাবে টেরোরিজমে, কারণ আমি তো ক্ষমতা ভোগ করি নাই কোনোদিন, আমি বাংলাদেশের পলিটিক্সে থেকে কারোর মারি নাই, কারোর এক পয়সা মাইরে দেয় না। সুতরাং কিন্তু আসিফ নজরুল্লাহ যেটা করছে, ধরেন একজনে তারে পাইয়া জুতা দিয়ে পিটাইলো, এখন এই পশ্চিমের দেশে হইলো যখন ইনভেস্টিগেট হবে, ওই লোক কিন্তু বলতে পারবে যে আমার পরিবারে এই নির্যাতনটা করছে, ও ক্ষমতায় ছিল, বুঝছেন? তাহলে কি যে হামলাটা করছে, তাহলে তো এই ডক্টর ইউনূস আক্রান্ত হইতে পারে, এমনকি প্যানিক ভুট্টোর ল্যাংটা সুলেমান আক্রান্ত হইতে পারে, কি গেছে? হ্যাঁ, তো তারা বলেন না পাবলিক কোনো ফাংশনে যাইতে। এখনই তো জানান। আপনি ঠিক আছে, ভালো কথা মনে করেছেন আসাদ। আমার তো এটা খেয়ালই ছিল না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যারা পাবলিক মিটিং করে না কেন, গ্যাদারিং করেন না কেন, যারা ক্ষমতায় থাকে এলাকায় যায় মিটিং করে, ভালো একটা কথা বলছেন তো, এটা তো মনে হয়। স্যার আপনি আছেন মিটিং এ, হ্যাঁ ওরা 5 আগস্টের আগে করছে, আপনি আছেন মিটিং নিয়ে, ওরা দেশে আসেন এখন এই প্রশ্ন করবেন? এখানে তো ইলিয়াস আর পিনাকি তো এখানে মন্ত্রী থাকার কথা বাংলাদেশে, আপনি কই আছেন? হ্যাঁ, তারা এত জনপ্রিয়, তাদের মতো জনপ্রিয় থাকলে তো আমি চলে আসে মন্ত্রিত্ব নিতাম। আসে না কেন? কেন আসে না? আসলে আপনি ঠিকই বলেছেন, কারণ চোরের মন পুলিশ। আপনাকে আরেকটা প্রশ্ন করতে, একই কারণে তারেক জিয়াও আসে না, একই কারণে তারেক জিয়া আসে না দেশে। এই ভালো একটা কথা, এই কথাটাই মনে আপনি মেরে মুকাবা চিনলেন। আচ্ছা, তারেক জিয়া সুপ্রিম কোর্ট থেকে তার রায় বহাল, মানে সে নির্দোষ, 21 আগস্ট ঘটনা বাংলাদেশে, তো সে আসেন, সমস্যাটা কোথায়? এটা তো একটা প্রশ্ন, যে এত বড়, একদিকে সে ক্ষমতাবান, তাকে বলা হচ্ছে আপকামিং প্রাইম মিনিস্টার, কেউ কেউ তো ধরেই নিয়েছে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আপনি তো ঠিকই বলেছেন যে তিনি আসতেই সাহস পাচ্ছেন না। এটা নিয়ে আপনি যদি 2-1 মিনিট আমাদের বলতেন যে এই সামনে নজরটা একটু জানান, তারেক রহমান কেন আসতেছে না? ভয়ে, ডরে, নাকি লোভে, নাকি পাপে না তাপে, একটু প্লিজ বলেন। দেখেন, এটা নিয়ে আমি আর বেশি কিছুই বলবো না। আমি যদি বিএনপির ওই পদে থাকতাম, আমি জীবনে কাউকে চেহারা দেখাইতাম না। আমি একটা দলের অন্যতম প্রধান, আমি বাংলাদেশে ফিরতে পারতেছি না, আবার দলে আবার ইয়ে করতেছি, প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে আছি। হ্যাঁ, আমি যেদিন রাজনৈতিক দল ধরেন, আমি তো অ্যাক্টিভিস্ট, আমার কোনো অনুসারী নাই, আমার কোনো একটা সিঙ্গেল সদস্য নাই, সুতরাং আমি দেশে থাকি কিনা এটা ম্যাটার করে না। এবং দেশ থেকে যেহেতু আমি পলিটিক্যাল কারণে বের হই নাই, একজন পলিটিশিয়ান সে প্রথম থাকবে দেশে, বঙ্গবন্ধু তাকে ধৈরা যতবার নিছে, বাঘের বেশে চলে আসছেন না, এসে দাঁড়াইছেন এই দেশের মানুষের। আপনি দেখেন এরশাদের মতো স্বৈরাচার, যে কিনা এত জেল কাটছে, সে কিন্তু পালায় না দেশ ছেড়া, পালায় না। মানে আপনি দেখেন তারেক জিয়া আর শেখ হাসিনার দেশটা দুটো এক না। শেখ হাসিনার ওই সময় আমি নিজে ওনারে নিয়ে তিরস্কার করছি। দুইটা কথা আমার একটু বলতে হবে, আমি কখনোই এই জুলাইয়ের আন্দোলনে যতগুলো আমার লেখা, আমার ভিডিও সব আছে, একটা কিছু ডিলিট করিনি। আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই। এখন বলবেন শেখ হাসিনা কি আমার প্রিয়? না, আমি শেখ হাসিনা পদত্যাগ চাই নাই। আরো কয়েকজন যারা বিতর্কিত, এই যে আরাফাত নিয়ে এখন কথা উঠতেছে, এই ওবায়দুল কাদের মতো বদমাইশ, এই হাসান মাহমুদ, এরা মানুষকে বিষয়ে তুলছে, আমার তাদের পদত্যাগের আমি ভাবছিলাম যে শেখ হাসিনা, ক্ষুদ্র জ্ঞানী ভাবছি, শেখ হাসিনা এরকম ফাউল কয়েকটারে নামায় দেবে, কিছু মন্ত্রিত্বে পরিবর্তন আনবে, তাহলে নতুন মুখ দেখে মানুষ একটা আশার সঞ্চার হবে যে না, এদের কাছ থেকে ভালো কিছু দেখি 2 দিন। কিন্তু শেখ হাসিনা ঘাউরামি করছেন, উনি ওনার মতো করে। আমি শেখ হাসিনা পদত্যাগ চেনে, কেন চেনে বলেন তো? শেখ হাসিনার সাথে থেকে আমার পীড়িত না, আমি জানি এই শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা যেভাবেই দখল করে রাখুক না কেন, এটা সে কেমনে রাখছে এটা ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি যে ওইখানে ওই রকম হ্যাডাম তার থাকতে হয়। তো সে যদি ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে এই ব্যালেন্স, এই নৌকার ব্যালেন্স কেউ করতে পারবে না, অন্য লামসাম যদুমধু এসে পারবে না। তো তার সে একটা সুষ্ঠু নির্বাচনও যদি দেয়, তাহলে তার একটু সময় নিতে হবে, তাকে ক্ষমতা থেকে এটা করতে হবে। ক্ষমতা ছেড়ে দেওয়া মানে রাজাকারের হাতে ক্ষমতা। এইবার শেখ হাসিনা পতনের পর দেখেন আমাদের সমমনা অনেকে উল্লাস করতে দেখছি, স্বাধীন অনেক কিছু। আমি 4-5 দিন কোনো ভিডিও তৈরি করিনি। এখন আপনি বলবেন, অনেকে আমাদের বলেন যে আপনারা তো কন্টেন্ট বানান, আপনার উদ্দেশ্য কি মানুষ দেখবে? হ্যাঁ, আমার উদ্দেশ্য, আমি একটা ভিডিও বানাই, শ্রম দিই, আমার উদ্দেশ্য মানুষ দেখুক, কিন্তু সেই দেখানোর জন্য কখনো ক্লিক বেট টাইটেল ডেসক্রিপশন দেই না, দেখো মরে গেল। আর শেখ হাসিনা পতনের মতো একটা ঘটনা, এটাতে যে কোনো ধরনের লামচাম একটা ভিডিও বানাইলে ওটা অনেক ভিউ হয়,
আমি 4-5 দিন কোনো ভিডিও বানাইনি। এর কারণ কি, আমি মারাত্মকভাবে আহত হয়েছি শেখ হাসিনার পতনের জন্য না, আমি আহত হয়েছি যে এই দেশের 12টা এখন বেজে গেছে। শুরুর দিন থেকে যেভাবে আপনি অন্তর্বাস ঝোলানো, এই লুটপাট যাই দেখেছেন কিন্তু আমি দেখেছি তখনও কিন্তু কিছু মানুষ তারা উৎসাহ উদ্দীপনা, লোকটারে কেউ থামান, ইউনুস আসতেছে। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে 2-1জনকে আমি বলছি যে ইউনুস আর যাই হোক মনে হয় খুব একটা খারাপ হবে না, কারণ তার আন্তর্জাতিক কিছু পরিচিতি, তার শিক্ষা, সে একজন শিক্ষক এন্ড অফ দ্য ডে। এইরকম হারে আরামজাদা তো আমি এটা ভাই বিশ্বাস করতে পারিনি। আর শেখ হাসিনা যেমন তার শেখ হাসিনা যেমন তার চুবানোর কথা বলছে, স্বাভাবিকভাবে বুড়ো একটা মানুষ, আমাদের একটু মায়াই হয়েছে। হ্যাঁ, দেখেন এই আসিফ নজরুল এত খারাপ, কিন্তু এটা যে বুড়া শয়তান হবে আপনারা তো বুঝতে পারেন নাই, কেউই বুঝতে পারেন না। মানে এত খারাপ হবে বুঝতে পারছি, সে প্রতিশোধ নেবে। এত খারাপ, এত মানে এত নিকৃষ্ট, এটা আমি ঘুণাক্ষরে ভাবতে পারি নাই। যে প্রশ্ন থেকে এত দূর আসা, আপনি বলছিলেন যে দেখেন শেখ হাসিনা যেভাবে উনি না গেলে, মানে ওনাকে তো বাংলাদেশ মিলিটারি নিয়ে দিয়ে আসছে, তো ওনাকে ইন্ডিয়া না রেখে আসলে ওনারা মেরে ফেলতো। এবং বঙ্গবন্ধুর হত্যাটা আমরা দেখছি যে কাওয়ার্ডরা কিভাবে হত্যা করছে। ওনার বেঁচে থাকাটা জরুরি, কারণ আমরা তো অন্ততপক্ষে উনি বেঁচে না থাকলে এই কম্পেয়ারটা করতে পারতাম না। এখন যেহেতু উনি আছেন, শেখ হাসিনা মানে অ্যাপল টু অ্যাপল এখন কম্পেয়ার করতে পারি। এবং আমি কিন্তু মানে অবশ্যই আমি শেখ হাসিনার বিরোধী ছিলাম, এখনো বিরোধী, হয়তো যেহেতু ক্ষমতায় নাই উনি, বিরোধী দলের মানে এখন নির্যাতিত, তো তার পক্ষেই বলি। মানে আমার সমবেদনাই হয় যে উনি অন্ততপক্ষে এটার চেয়ে ভালো রাখছিলেন। এইবার মূল জায়গাটা হচ্ছে যে সুযোগ পাইলে শেখ হাসিনা কালকেই চলে আসবেন। শেখ হাসিনারে আজকে হয়তো ভারত ছাড়তেছে না, নইলে কালকেই চলে আসতেন। তারেক জিয়া আসে না কেন, একটা দেশের প্রধান, একটা দলের প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে তার কোনো ঝুঁকি নাই। আমি ধরলাম শেখ রেহানার ঝুঁকি আছে, আমি জানি যে জয়ের ঝুঁকি আছে, এখন আসলে মব দিয়ে মারে ফেলা হবে, আমি জানি শেখ হাসিনা। তারেক জিয়ার তো কোনো ঝুঁকি নেই, তো সে আসে না, কারণ হচ্ছে সে কাওয়ার্ড, সে আকাম করছে, সে জানে। এবার এই যে এনসিপির পোলাপান গুলো, এরা পৃথিবীর যে দেশে যাক, আমার মনে হয় না সবকটাই বাংলাদেশ থেকে বেঁচে ফিরতে পারবে। যে সংস্কৃতি তারা যদি ফেরে, আমি অন ইয়ারে বলতেছি, এরা পৃথিবীর এমন কোন দেশ নাই, এমনকি সৌদি আরব ওদের জায়গায় দেবে না। যদিও পাকিস্তানও যদি যায় আমাদের মারতে হবে না, বাঙালি পাকিস্তানি বাপরা তো আছে, ওরা দিন রাত লাত্তির উপরে রাখবে। মানে ওরা ফুটবল হবে পৃথিবীর যে দেশে থাকুক, এটা আমি নিশ্চিত ইনক্লুডিং পাকিস্তান। তাহলে তো আমরা যা অনুমান করতেছি তাদের পরিণতি তার চেয়ে ভয়ঙ্কর হবে বলে আপনি মনে করতেছেন, এবং আমার কথাই ঠিক হবে, এবং আপনার কথাই ঠিক হবে। তো এই যে কালকে ডাকসু নির্বাচন, আপনি কি মনে করেন এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন, আপনার কি মনে হয় এই ছাত্ররা, মানে এই জেনজিরা শিবিরের টাকা খেয়ে বা ভয়ে বা লোভে, বা ওই যে বমি আমিনের বৃত্তি লোভে অথবা চাকরি লোভে, যেমন আমি জেনেছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন অফার করা আছে যে বিরোধিতা করতেছে তীব্র, তাদের অফার করেছে তোমার কোন দেশে নাগরিকত্ব চাও, জামাত শিবিরটা করে দিবে, তুমি সরকারি কোন চাকরি চাও সেটা তারা করে দিবে, বলেছে তোমরা ব্যাংকের কোন পোস্ট চাও, কোন ব্যাংকে কোন পোস্ট চাও সেটাই তোমাকে দেওয়া হবে। তারা বলছে চাকরি করবো না, ব্যবসা করবা, তোমাদের প্রজেক্ট নিয়ে আসো, তোমাদের আমরা যত ফান্ডিং করতে পারি, এরকম প্রলুব্ধ করা হচ্ছে। আমি যতদূর জেনেছি তার আগে 20,000 করে পার হেড দিত, সেটাও আমি শুনেছি। এখন আপনি কি মনে করেন যে কালকে আসলে এরা বায়াস হয়ে যাবে, নাকি আমরা আস্থা রাখতে পারি যে 48-এর আন্দোলন, 52 আমি বারবার একটা কথা বলি, কোথায় বিভিন্ন যে প্রশ্ন উঠলে এই সরকারের, আওয়ামী লীগের একটা এই যাবৎ পতনের পর থেকে একটা ভালো কাজ দেখছি, আরো অনেক ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে এখন পর্যন্ত তারা সেই অবস্থানে আছে। ইউনুস অবৈধ, ইউনুসের সময় সবকিছু অবৈধ, ডাকসু নির্বাচন, এই ভাগসু নির্বাচন, এই নির্বাচন, এগুলো তো ভাই আই ওয়াশ। সূর্য যেমন কোনোদিন পশ্চিম দিক থেকে উদিত হবে না, মানে এটা হইতে গেলে যেমন আমাদের এই ফিজিক্স ল ভায়োলেট করবে, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তো ইউনুসের মানে জামাত শিবির জীবনে বাংলাদেশের নির্বাচিত ক্ষমতায় আসবে না, দখল করবে, 2 দিন থাকবে, কারণ মাইকটা খাওয়ার জন্য তো তাদের একটা প্লট তৈরি করতে হবে। তারা রাজাকারি করে তারা কি পাইছে আপনি যদি হিসাব করেন, দেখবেন খুব বেশি কিছু পায় না। হ্যাঁ, লুটপাট করছে, মুরগি চুরি করছে, এই করছে, এই লুটপাট না করে ওই 54 বছর ধরে তারা যে ব্যবসা বাণিজ্য যদি করে, যেভাবে পরে মন দিছে ইহুদিদের কপি করে ব্যাংক বানাইছে ইসলামিক, আর তারা দল দিচ্ছে নাম ইসলামিক। হ্যাঁ, আপনি ভুলে গেলে চলবে না এই ইসলামী যে আপনি অবাক হচ্ছেন বনিয়ামিনের তাদের পক্ষে বলায়। আরে বনিয়ামিনের সাথে আমি 3-4 দিন ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, আমি তাদের চিনি। হ্যাঁ, সে কেন ওইখানে আমি জানি এটা। হ্যাঁ, আপনি ভাইবেন না যে ইসলামিক জামাত শিবিরের একদম টপ পর্যায়ে সব নাস্তিকরা, আমি জেল খাচ্ছি এরকম, আমি নাম তার বলছি না প্রাইভেসির কারণে, খুবই ভালো লোক। জামাত শিবির কেন করে প্রশ্নের উত্তরে বলছে যে এখানে আমি জড়াই গেছি, আইডিওলজি এটা আমার, আমি এখান থেকে বেরোবো না, এটা আমার কাছে দাবার মতো, আমি এই কোর্টে খেলতেছি, এই কোর্টেই খেলবো।
ওরে বাবা, সে ধর্মে বর্মে বিশ্বাস করে না, সে কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ জামাত শিবিরের সে মানে মানে একদম কোর কমিটির লোক, থিঙ্ক ট্যাঙ্ক জামাত। আমি বলছিলাম মানে একজন নাস্তিক জামাতের লোক, একজন নাস্তিক থিঙ্ক ট্যাঙ্ক। অফকোর্স আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো তার নাম কি পদ কি, আমি পাবলিকলি বলতে চাই না। ভদ্রলোক ভালো লোক ছিলেন, আমি তার সাথে প্রায় 6 মাস জেল কেটেছি এই গত 2018 ইলেকশনের আগে, 2018 এই যে সেপ্টেম্বর আমি অ্যারেস্ট হয়েছিলাম, ওই যে পাসপোর্ট যেবার নিয়ে নিল ডিজিএফআই ওই সময়কার। তো তাদের ধরে ধরে বেছে বেছে জেলে ঢুকেছে, কারণ তারা বাইরে থাকলে ইলেকশন করে দিতে পারে। তো এরকম সে বলছে যে জামাতের লোকজন জানে যে সে নাস্তিক এবং তার দরকার জামাতের, এবং তার পূর্ণ স্বাধীনতা আছে, সে যে নাস্তিক এতে তাদের জামাতের কোনো সমস্যা নেই। এই যে ব্যাংকিং, এই যে তারা ইকোনমি, এই জিনিসগুলো করতেছে, তারা চিন্তা করছে যে না ইহুদিদের মতো স্ট্র্যাটেজি নিতে হবে, অর্থাৎ আমরা অর্থের দিক থেকে এবং আমাদের যেগুলো স্লিপিং সেল আছে সবকিছু আমাদের এই যে ডাকসুতে দেখেন না যে মেয়ে বলতেছে সে দেখতে শুনতে বামপন্থী, আধুনিক কাপড় চোপড়, বাঙালি কাপড় চোপড়, কিন্তু সে জামাতি। তারা তৈরি করছে এইভাবে। আপনি মদের দোকান থেকে শুরু করে পতিতার দালাল সব জায়গায় আপনি জামাতের লোক পাবেন, কারণ তাদের প্রত্যেকটা জায়গার ডেটা দরকার। আপনি চরম মদখোর সব পাবেন, সব জায়গায় জামাত আছে। এইটার কারণ হচ্ছে যে তারা চায় যে কোনোভাবে হোক তারা ক্ষমতায় আসবে, নির্বাচিত ক্ষমতায় তারা আসবে না। এবার তারা কি করতেছে, ডাকসু ফাকসু এই সব ছাই এগুলো দিয়া, মানে আমি কি ডাকসু ফাকসু কেন বলতেছি জানেন, কারণ তড়িঘড়ি করে এই ইলেকশনটা দেওয়ার মানে হচ্ছে তারা এখানে টেম্পারিং করে দেখাবে জাতীয় পর্যায়ে, দেখো ডাকসুতে আমাদের এই এতজন জিতছে, সুতরাং সারা বাংলাদেশে আমরা জিতবো। এই যে ধান্দা তারা করতেছে, কিন্তু তারা ভুলে দিতেছে যখন মুড়া খাওয়া শুরু হবে এই বাঙালি কিন্তু যখন হুজুগে বাঙালি কিন্তু যে মাইকটা দেওয়া শুরু করবে, কোনো প্রতিষ্ঠান কোনো কিছু থাকবে না। এবং দেখেন আমরা এই বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসায় একে অন্যের ঘর ভাঙতে দেখছি। আপনি সেই হাওয়া ভবন টবন বলেন আর ধানমন্ডির 32 বলেন, আমরা ভাঙতে দেখছি। কোনোদিন টাওয়ার এই যে অনেক উঁচু না টাওয়ার গুলা, এই যে মোবাইল টাওয়ার ভাঙতে দেখি নাই। তা আমরা তো বাংলাদেশে সেই মোবাইল টাওয়ার ভাঙতে দেখবো। এটা সুস্পষ্ট, মানুষ রেঞ্জ কিনতে যাবে, বোল্ট খুলবে একটা করে, খুলে উৎসাহ প্রকাশ করবে, এত লোহার জিনিস তো ভাঙতে পারবে না, অনেকে টাওয়ারের উপর উঠবে, ওইটা ওই ছাতা ফাতা সব ফালাবে এবং ভাঙারের দোকানে এগুলো বিক্রি করবে রড খুলে আপনি দেখেন। তো এইটা হবে বাংলাদেশে। আর আপনি আছেন জামাতের এই যে কই ইসলামী ব্যাংক, এই এদের বুথ কিছু থাকবে না বাংলাদেশে। ঝড় ওরা দেখে নাই, ওরা যে এই ডাকসু হকসু দিয়ে যে টেম্পারিংটার চেষ্টা করতেছে। আমি জামাত হইলে যেটা করতাম, মানে জীবনের সবচেয়ে খারাপ সময় হবে যদি আমার জামাত হইতে হয়, তারপরে উদাহরণটা ওই জায়গায় তারা দেয়। আমি জামাত হইলে এই তাসের ঘর না বানিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতাম, যে আমার পূর্বপুরুষ যে আকামটা করছে আমি আকাম ওন করি না, কিন্তু আমি যেহেতু আমার জন্মের যেহেতু আমার হাত ছিল না, তারা কি আকাম করবে কিনা এটা যেহেতু আমার পরামর্শ নিয়ে করে নাই, এবং আমি যেহেতু বুঝে হোক না বুঝে হোক এই পলিটিক্সের মধ্যে এসে গেছি, আমি এই পলিটিক্সটাকে লালন করি, আমি এই চেইন অফ কমান্ড লালন করি, কিন্তু জামাতের সেই ভূমিকা আমি লালন করি না। আমি তার জন্য ক্ষমা চাই। আমি যাদের কাছে ক্ষমা চাইয়া, ওই যে ওরা দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে ছাত্রদল হয়, ছাত্রদল থেকে ছাত্রলীগ হয় না, আমি প্রয়োজনে বুড়িগঙ্গার এই কালো জল দিয়ে আমি গোসল করে বলতাম এর চেয়ে নোংরার কিছু নাই, সেইটা দিয়ে আমি 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 কাফারা দিলাম। আমি আর মানে এই 1971-এর ভূমিকা জামাত দলের এটা আমি লালন করি না, সবার কাছে ক্ষমা চাই, দেশের জন্য রাজনীতি করবো। তার এইটা হইয়া তারপরে আমি মানুষের কাছে যাইতাম, অন্তত ওকে বুঝতাম যে আমি তো লাজ লজ্জা কিছুটা হইলে আমার আছে, আমি তো ক্ষমা চাইছি। কিন্তু এরা তো উল্টা করেছে, বরং শিবির উল্টো বলেছে। আপনি যেটা বললেন যে শিবিরদের উচিত, বা আপনি শিবির হলে, যদিও কোনোদিনই সম্ভব না আপনার পক্ষে শিবির হয়, এরকম একটা ফ্যাসিস্ট আইডিওলজি আপনি ধারণ করবেন না, হলেও আপনি বলতেন যে 71-এর ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতেন বুড়িগঙ্গার কালো জলে ডুব দিয়ে। কিন্তু আমরা তো উল্টা দেখলাম, ছাত্র শিবির এসে বলতেছে মুসলমানেরা ভুল করে মুক্তিযুদ্ধে গিয়েছিল, শিবিরে অন রেকর্ড তারা লিখেছিল তাদের। ওরা যে একদম পিওর রাজাকারের বাচ্চা, এটা প্রমাণ করতে হবে না কাজে। ঠিকই বলছেন, আপনি ঠিকই বলেছেন। তারা আসলে তারা আগে প্রমাণগুলো আমাদের অনেক কষ্ট করতে হইতো। সেই 71-এর সংগ্রাম পত্রিকা বের করতে হতো, 69-এর বা তার আগে সংগ্রাম আজাদ এগুলো পত্রিকা বের করতে হতো। সামনে হয়তো আমাদের পত্রিকা বের করতে হবে না, আপনার ফেসবুক টাইমলাইন খুঁজলেও আমরা অনেক কিছু পেয়ে যাবো সম্ভবত। এই কারণে আপনি কথার মধ্যে আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশের এইবার আগামীতে টাওয়ারও হয়তো থাকবে না। তাহলে কি মনে করতেছেন যে গ্রামীণ উনি তো 29 সাল পর্যন্ত খাজনা মাফ করাইলো আমাদের আদম ব্যাপারী, জনাব আদম ব্যাপারী, বুড়া খাদাস, ডক্টর ইউনূস সাহেব, 29 সাল পর্যন্ত তার এইটাকে আমরা দেখতে পাবো। 14 তলা গ্রামীণ ব্যাংকের টাওয়ারটা কি দেখতে পাবো না মনে করেন? পাবলিক এটা তো রেল দিয়ে ঘুরাইতে পারবে না, এটা তো বুলডোজার দিয়েও পারবে না, এত বড় 14 তলা কিভাবে ভাঙবে? দেখেন আমরা একটা ভিডিও করেছি ইশতেহার থেকে, এমার্জেন্সি, দেশে জরুরি অবস্থা আসবে, এটা আপনি লিখে রাখেন। দেশে জরুরি অবস্থা আসবে এবং জরুরি অবস্থার সময় এটা শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যে কি জিনিস, আওয়ামী লীগ যে কি জিনিস। আমি একটা ছোট্ট ঘটনা বলি ফরিদ ভাই, মানে অনেক সময় শত্রুর কাছ থেকে আঘাত আসলেও সেই আঘাত যদি আঘাতের মতো স্মার্ট আঘাত হয় তাহলে এটা এনজয় করা উচিত। 2020 সালে
আওয়ামী লীগের একজন মন্ত্রী, তার সাথে আমার দ্বন্দ্ব হয়, এই কথাটা অনেক জায়গায় বলছি। তা সে আমার বাবা মারে ধরে ধরে নিয়ে জামাত শিবিরের স্টাইলের চেষ্টা করে যে আমার বাবা মারে ধরে নিয়ে গেলে আমি চুপ থাকবো, আমি এটা থাকিনি। বিবিসি টিবিসি অনেক এটাই করছে। তো বিবিসি করছে কি, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের আগে যিনি ছিলেন, আরে বামপন্থী লোকটার নাম কি, হাসানুল হক, না না হাসানুল হক ইনু, সে কিন্তু সাবেক তথ্যমন্ত্রী ছিল। তাকে আনছে ইয়েতে, বিবিসি ডাকছে তাদের। বিবিসির আগে প্রবাহ হইতো 7:30টার সময় বাংলাদেশে রেডিওতে, এবং 11টার সময় হইতো। খুবই, আমি জেলে থাকতে এগুলো শুনতাম, এই শোটা, রেডিও শোটা খুব সুন্দর হইতো। তো তাকে হাসানুল হক প্রশ্ন করছে যে এই যে একটা ঘটনা ঘটছে, তো আপনি তো সাবেক তথ্যমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সরি সম্ভবত, হ্যাঁ হাসানুল হক ইনু, উনি স্মার্ট তথ্যমন্ত্রী ছিলেন, ওকে ওকে ইয়া সরি। তো উনি খুব সুন্দরভাবে বললেন, এখানে পিনাকির বৌরে হয়রানির একটা অভিযোগ ছিল, এটা পরে জানলাম এটা মিথ্যা। আর হচ্ছে যে তাসনিম খলিলের মাকে সিলেটে তার বাসায় যেয়ে ডিজিএফআই ইন্টারোগেশনের চেষ্টা করছে, এই 3টা অভিযোগ নিয়ে তার প্রশ্ন করছে। খুব স্মার্টলি বলছে যে তাহলে তাদেরকে বলেন মামলা করতে। আমি তখন এই তাৎক্ষণিক তার জবাবটায় আমি তো জানি যে ঘটনা জেনুইন, এবং এ হচ্ছে যে পলিটিশিয়ান, ও জিনিসটা এড়াই গেল জাস্ট একটা কথা বলে, মামলা করতে। ও জানে তো আমি তো আসতে পারবো না। ও কিন্তু আমার সাথে চরম নির্মমতা করছে হাসানুল হক ইনু। মানে একজন পলিটিশিয়ান কত বড় নির্মম হইতে পারে, জানোস যে এই ঘটনাটা ঘটছে, তুই এটা অন্যভাবে এড়াইয়া যা না, সে মুখের উপর বলছে তারা এসে মামলা করুক। মানে কত বড় প্রহসন। একটু পরে আমার মনে হলো যে এইটাই পলিটিক্স। সে তাৎক্ষণিক চিন্তা ভাবনা ছাড়াই, এটাই রাজনীতি। মানে তাৎক্ষণিক যে সে পুরো ঘটনাটা উল্টে একটা সুন্দর কথা বলে ফেললো যে আমি পাবলিক, আমি দেখছি পাবলিক পারসেপশন, পাবলিক তো ভাববে সত্যি তো তারা তো দেশে, তারা মামলা করে না কেন? আমরা যে দেশে যাইতে পারতেছি না, দেশে গেলে যে বাইরে থাকতে পারবো না, এই জিনিসটা পাবলিক বুঝবে না। সে এক কথায় যে ফিনিশিংটা দিয়ে দিল, এটা হচ্ছে আওয়ামী লীগ। এই হাসানুল হক ইনু কিন্তু আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগের সাথে থাইকে থেকে যে এরকম কথা বলতে পারে আর একজন, তার মানে বলতে গেলে সে হিংসা করার কথা, কারণ সে তথ্যমন্ত্রী ছিল, এখন বর্তমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কিন্তু ওই কোর জায়গায় যায়, দলীয় কাঠামোর জায়গায় যায়, সে যেভাবে মার্চ করছে, সো এইটা হচ্ছে আওয়ামী লীগ। পরবর্তীতে আপনি তো ঝটিকা মিছিল দেখতেছেন, ঝটিকা মায়ের যখন দেবে, এইটা যে কেমন হবে আপনি ঠিকই বলছেন যে এটা, আমি এটাকে লোকাল মিছিল বলছি, এটা লোকাল মিছিল, এটাও ঝটিকা মিছিল না। আওয়ামী লীগের ঝটিকা মিছিল কি আমি দেখেছি, আমার জানা আছে, আমি খুব স্পষ্ট, খুব বড় বড় মিছিল দেখেছি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল যখন শুরু হবে, আপনি ঠিকই বলছেন, ঝটিকা মিছিলের পরে একটা ভালো শব্দ উচ্চারণ করেছেন, এটা বোধহয় বাংলাদেশে আপনি প্রথম বলছেন। আওয়ামী লীগের যখন ঝটিকা মিছিলের সাথে ঝটিকা মায়ের শুরু হবে, সামনে কেউ টিকবে না, এটা সত্য। আর আওয়ামী লীগ বিরোধী দল থাকলে অনেক বেশি শক্তিশালী। আপনি দেখেন, আসলে যাই বলেন, আওয়ামী লীগ বলেন আর যাই বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলেন, আসলে বঙ্গবন্ধু একটা নাম। এই যে বদরুদ্দিন উমর থেকে শুরু করে বড় বদর, ছোট বদর, মেজ বদর, কোয়ার্টার বদর, মানে তিপ্পটি বদর, তারকিনা বদর, সবাই মিলে বঙ্গবন্ধুকে, এমন কোন বক্তব্য নাই যে শেখ হাসিনার কথা বাদই দিলাম, তাকে নিয়ে তো বলে বঙ্গবন্ধুকে এই যে খাটো করার যে প্রবণতা। কিন্তু এরা কিন্তু জানে যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। তারপরে এই যে প্রবণতা মানুষের মন থেকে মুছতে পারতেছে না, তার জন্য তারা যা ইচ্ছা তাই বলতেছে, যা ইচ্ছা মনে আসতেছে তাই করতেছে। মানে নির্যাতন নিপীড়নের পরেও মুখও তারা বন্ধ রাখেনি, যা মজা তাই বলে। জাহিদুর রহমান দেখেন কি সুন্দর করে, আমাদের মান্নাবের পেটি পাড়া কি সুন্দর করে, মানে এত সুন্দর করে মিথ্যা কথা বলে, মানে এর গায়ে গত ছোট হইলো কি, কথাগুলো খুব সুন্দর গুছায় বলতে পারে, এবং ঠাডা বড় মিথ্যা কথা। দেখেন এই জাহিদুর, হায়াল্লা খালেদ, ওদের মতো গুজব কে ছড়াইছে? মানে আওয়ামী লীগের আমলে দেখেন তাদের কিন্তু অ্যারেস্ট করে নাই, তাদের এই কথাগুলো বলতে দিচ্ছে। এখন যখন আপনি শহীদ সাহেব অ্যারেস্ট করতেছেন, আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি বীর মুক্তিযোদ্ধাদের, আপনি লতিফ সিদ্দিকীদের মতো কার্জন স্যারের ধরে নিয়ে গেছেন, এখন আপনি তো এই জিনিসটা নজির স্থাপন করছেন। ওই যে আওয়ামী লীগের বললাম, আপনি কল্পনা করেন এখন কেউ অ্যারেস্ট হইলে সে জেলে যাবে নিশ্চিত। আওয়ামী লীগের নাম, মানে জীবনে একবার আওয়ামী লীগের ভোট দিলেও সে অ্যারেস্ট হইতেছে। সেই জায়গায় যে সে সবজি কিনতে যাইতেছে, সে চাল কিনতে যাই, ঝটিকা মিছিল, মানে সে জানে কিন্তু অমুক টাইমে অমুক জায়গা থেকে মিছিল হবে এবং সবাই একসাথে জয় বাংলা বলবে। এটা কিন্তু চারটিখানে বিষয় না, কারণ মাইকটা দিলে কেমন মাইক হবে, কারণ ও কিন্তু সময় নেবে না। মানে জামাত শিবিরের মতো আওয়ামী লীগ কিন্তু সময় নেবে না যে 3 দিন ধরে মারবে না, কয়েক ঘন্টার মধ্যে। কেউ কেউ হয়তো সে বরিশালে থাকতেছে, সিলেটে, তার যাইতে 24 ঘন্টা লাগলে 24 ঘন্টা খুঁজা বাইর করে মারবে। এটা ঠিক, এটা অবধারিত। হ্যাঁ, আমাকে এটা অবধারিত কারণ আছে তো ভাই। যে লোকটা, আপনি জানেন আমার সাথে ইদানিং একটা ছাত্রলীগ নেতার সাথে পরিচয় হয়েছে, কালকে তার বাবাকে অ্যারেস্ট করছে, তার আগে তার মাকে লাথি মেরেছে। এই ছেলেটা যখন বাংলাদেশে ফিরে যাবে, ঠিক আছে, এই ছেলেকে তো আমরা, আপনি মানবতার কথা বলে আমরা তাকে ঠিক রাখতে পারবো না ভাই। তার বাবাকে, একজন বৃদ্ধ বাবাকে অ্যারেস্ট করলো, তার বাবা মুক্তিযোদ্ধা, তার বৃদ্ধ মাকে লাথি মেরেছে ছাত্রলীগ করার জন্য। আমরা জানি ছাত্রলীগ খুব ভালো না,
কিন্তু তাই বলে এটা তো কেউ করতে পারে না যে ছাত্রলীগ করার জন্য তার মাকে তার বাবাকে আপনি জেলে দিবেন, মাকে মারবেন। এটা তোমার তো এই ছেলে যখন ফিরে যাবে বা তার ভাতিজারা বা তার ভাই বোনেরা যখন এটার মুখোমুখি হবে, আসলে আপনি ঠিকই বলেছেন যে ওই যে যেটা বলেন ঝটিকা মাইল হবে, একটা ঝটিকা মিছিল না, ঝটিকা মাইল হবে। কারণ আসলে তো বঙ্গবন্ধু শব্দটা এত ওজন, এত শক্ত যে বদরুদ্দিন উমরেরা কিয়ামত পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত মিথ্যা কথা বলে, তারপরেও কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করতে পারবে না। এখন আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে যাবো, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যদি ধরে নেই যদি নির্বাচন হয়, আপনি খুব অল্প সময় এটা শেষ করবেন, আপনার কাছে আরো কিছু দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনেকে মেসেজ করছে আমাকে, কেউ ছাত্রলীগ পরিচিত করেছে, কেউ কেউ ছাত্রলীগ নয় এমন লোক পরিচয় দিয়েছে। আমার কাছে প্রশ্ন, যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, আপনি তো বলছেন হবে না, যদি হয় তাহলে কি ঘটতে পারে এক মিনিটে বলেন। যদি না হয় যেটা আপনি বলেন মার্শাল্লাহ মানে কারফিউ চলে আসবে, আপনি কি মনে করেন ফেব্রুয়ারি পরে এটা ঘটবে না আগেই ঘটে যেতে পারে নির্বাচন? যদি যদি ইউনুস নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে পারে, যদি ইউনুস, আমি বলছি ইউনুসের নেতৃত্বে, তাহলে বোধহয় আমি আমি খুবই অবাক হব যে ইউনুস এই নির্বাচন দিতে পারছে। তাহলে আমি মনে করবো ইউনুস এই বয়সে দুইটা সন্তানও জন্ম দিতে পারবে। সিরিয়াসলি, মানে ইউনুস যদি তার সেই সক্ষমতা থাকে, সে নির্বাচন দেবে তার নেতৃত্বে। এই যে ভাই, বাংলাদেশে কত বড় বাঘা বাঘা ক্ষমতাবান লোক, তারাও নির্বাচন দেওয়ার সময় হিমশিম খায়। আমি তো পোলাপান মানুষ, কিন্তু আমি তো ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলটা দেখছি। আওয়ামী লীগের ওই যে নিরঙ্কুশ জয়ী হওয়ার কারণ কি, রুট পর্যায় থেকে তারা যে আতাত অন্যদের সাথে করতে চাইছিল, এই যে লগি বইটা থেকে নির্বাচন, জেনুইন নির্বাচন দেওয়ার যে জন্য যে হ্যাডাম দরকার, কত 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 ক্ষমতাবানদের দেখছি বাড়ি ছেড়ে পালায় গেছে, কত বড় এমপি মন্ত্রীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিছে। কে? সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, এই সেই মইনু আহমেদ। তারপরও তাদের ইলেকশন দিতে যায় তাদের দম বাইরে হয়ে গেছে। আর ইউনুস দেবে ইলেকশন? আরে ইউনুস একটা, মানে ও তো শুধু, যেহেতু এটা নীরব মিলিটারি কু হয়ে গেছে, এই রাজাকারের বাচ্চাদের মতো ওয়াকার, মানে শেখ হাসিনার আসলে আমি মনে করি ওয়াকারদের মতো অযোগ্য লোকজনদের আশেপাশে রাখার জন্য তার যেটা হওয়ার সেটা হয়েছে। সাথে মুক্তিযুদ্ধের এই যে যত ভাস্কর্য ভেঙেছে, আজকে বাংলাদেশের মানুষ বিপদে, এটা শেখ হাসিনার এই 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 একটা বাজে সিদ্ধান্ত। শেখ হাসিনা 2013-তে যেভাবে হেফাজতের ডিল করছে আচিমে, সেটা যেমন ভালো ছিল, পরবর্তীতে আবার কোলে নিয়ে চুম্মা দিছে, ওইটা খারাপ ছিল। আবার ঠিক তেমনি ভাবে ইলেকশন এবং পরবর্তী যাই টেম্পারিং করছে, এখন আমি দেখি তো উপায় ছিল না। ঠিক আছে, কিন্তু তেমনি ভাবে ওই ওয়াকার ফকার, আমি দেখেন এই আজিজের, কিন্তু আজিজের আমি দেখতে পারতাম না। আমি বলতেছি তাও ঠিক আছে, ভালো করছে আজিজের সেনাপ্রধান বানাইছিল, তার ভাই মাফিয়া, বাংলাদেশে মাফিয়ার দরকার, এটা অনেক পরে আমি বুঝছি। কিন্তু আচ্ছা, ভালো মন্দ, অন্ততপক্ষে গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো, গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো, কারণ আপনি জানবেন ও ডাকাইত। আপনি দেখেন বেনজির, সে দুর্নীতি করছে, কোনো সন্দেহ নাই, হিন্দুদের জমি টমি কিনা টাকা পয়সা দিয়ে জোর করে তারা তুলে দিছে, সে করুক, আর তার নিম্ন পদস্থ কর্মকর্তারা করছে। কিন্তু দেখেন, সে হারুনের মতো একটা বাদাইম্মা না। কারণ হারুনের মতো বাদাইম্মা বলবেন কেন ভাই? ইমোশন দিয়া পদ পদবি হয় না, কৌশল লাগে। তো এই পোলাপান গুলোর ধৈর্য নিয়ে যে পিটাইলো, এই যে ভাতের হোটেলে নিয়ে ভাত খাইলো, ছবি তুললো, এত বড় একটা নির্বোধ, কি সারাক্ষণ বাবা খায় নাকি গাঞ্জা খায়? মানে এত সুস্থ আমার কাছে মনে হয় নাই। বাংলাদেশের মানুষকে কি এরা চোদনা মনে করে? মানুষের কোনো বুদ্ধি নাই? এগুলো কেন করছে? এই ধরনের নাটক মঞ্চায়িত। আপনি বেনজিরের প্রোফাইল দেখেন, আপনি দেখেন, আমি যাবো না সৈয়দ আশরাফ পর্যন্ত। এখন যাই করছে শেখ হাসিনা, এই ওয়াকার ফকারের, এই ওয়াকার কিন্তু একটা মিলিটারি কু করছে, ও বলতে পারতেছে না, কারণ ও তো জামাতি, ও তো হচ্ছে যে গুপ্ত। ও বলতে পারবে না আমার বাপ জামাত, আমি যে জামাতি, মানে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করবো না। জামাত ইসলামের এই যে দিনী খেদমতে কি হয় আপনারা জানেন, মাঝে মাঝে পত্রিকায় আসে যে আমি যে এখন জামাতের প্রেমে হাবুডুবু খাইতেছি, ওইখান থেকে বেরোইতে পারবো না, এটা কিন্তু ওয়াকার বলতেছে না। তো ওয়াকারের ইমার্জেন্সি দিতে হবে, আমি শিওর। মানে এই ওয়াকার যে কাওয়ার, নিজে বলতে পারতেছে না কু করছে, তুই বল এটা কু হয়ে গেছে। ইউনুসরে আমি বসাইছি, আমি প্রধান, আমি এটা করব। ও বলে আমরা দায়িত্ব নিলাম, আমি জনগণের দায়িত্ব নিলাম, মব হবে না, কিছু হবে না, দেখে নেব। কোনো কিছু তো সে, মানে যেমন বেহুদা ইউনুসা, তেমনি বেহুদা ওয়াকার। এখন মিলিটারিতে তো, বাংলাদেশের মিলিটারিরা তো এরা যখন তখন কুটু হয়ে যায়, একে অন্যরে মাইরা ফেলে, এগুলো তো দেখছেন। এই মিলিটারি বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেন, জিয়াউর রহমানকে হত্যা করছে, এই তার রক্তের উপরে তাদের ইতিহাস। তো ওয়াকারে কখন কি খাইয়ে ফেলে আমি জানি না, আমি এটা জানতে চেষ্টা করি না। আপনি প্রশ্ন করছেন ইউনুস চেরে নিয়ে, ও নির্বাচন দিতে পারবে না, আর যদি নির্বাচন দেয় তাহলে বাংলাদেশের ইতিহাসে ওই জিয়াউর রহমানের চেয়েও কলঙ্কিত একটা নির্বাচন হবে। মানে